আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উম্মে আহসানা জেরিন, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমি আজকে ক্লাস নিব দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের। আজকে আমার পড়ানোর বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। আমি আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র থেকে এক মালিকানা ব্যবসা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোর্ড থেকে একটা সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করে দেওয়া হয়েছে, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা সেই সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাসগুলো শেষ করাবো। হ্যাঁ, আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র থেকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি। প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা, দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ, তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসা, চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসা, পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানি, যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি। আচ্ছা, তারপরেরটা হলো দ্বাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। তাহলে তোমাদের সিলেবাসটা অনেক সংক্ষিপ্ত হয়ে গিয়েছে প্রিয় শিক্ষার্থীরা, কারণ কোভিড-19 জন্য আমরা রেগুলার ক্লাস করতে পারি না, এবং তোমরাও অনেকে অনলাইনে ক্লাস করতে সক্ষম হওনি। সেই কারণে তোমাদের সিলেবাসটা একটু ছোট করে দেওয়া হয়েছে। আশা করি এই সিলেবাস অনুযায়ী আমরা তোমাদের রিভিশন করাতে পারবো এবং তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তা আজকে আমি সবচেয়ে সহজ যে অধ্যায়টা এক মালিকানা ব্যবসা, সেই চ্যাপ্টারটি তোমাদের সাথে আলোচনা করব। আজকে এক মালিকানা ব্যবসা থেকে যে টপিকগুলো আলোচনা করব: মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা, এক মালিকানা ব্যবসা, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব। এখন আমরা মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা আলোচনা করব। মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যবসা পরিচালনা বা প্রতিষ্ঠিত হয়ে থাকে। পূর্বে বা প্রাচীনকালে মানুষ যখন দলবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করলো এবং জীবিকা নির্বাহ করার জন্য চিন্তা ভাবনা করতে থাকলো, তখন থেকেই কিন্তু মূলত এক মালিকানা ব্যবসায়ী সূত্রপাত। প্রথম তারা কি করতো? জীবন ধারণের জন্য দ্রব্য বিনিময় করত, এবং সেই দ্রব্য বিনিময় করার পদ্ধতি থেকেই এক মালিকানার ব্যবসায়ী চিন্তা ভাবনা সূত্রপাত ঘটেছে। কিন্তু এক মালিকানা ব্যবসায়ে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। যখন প্রয়োজনীয় মূলধনের প্রয়োজন হয়, তখন সেই মূলধনটা হাতের কাছে থাকে না। যখন ব্যবসাটাকে একটু বড় করার চিন্তা ভাবনা হয়, তখন সেটা আর করার সুযোগ থাকে না একক পরিচালনা। এই সমস্ত সীমাবদ্ধতা দূর করার জন্য সৃষ্টি করা হয়েছে অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা এক মালিকানা ব্যবসা থেকে একটু বৃহৎ আকারের হয়ে থাকে, কিন্তু এই কারবারেরও কিছুটা সীমাবদ্ধতা রয়েছে বা বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সেখানে কয়েকজন মিলে যেহেতু ব্যবসা পরিচালনা করতে হয়, সেহেতু তাদের মধ্যে বিভিন্ন ধরনের মতানৈক্যের সৃষ্টি হয়, যার ফলে সেই ব্যবসাটা বেশি দূর আগাতে পারে না এবং পরিচালনায় বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়। এই এক অংশীদারি ব্যবসা সুন্দরভাবে এবং সুসংগঠিতভাবে পরিচালনার জন্য 1932 সালে একটি আইন প্রবর্তন করা হয়েছে। সেই আইন অনুযায়ী অংশীদারি ব্যবসাটা পরিচালনা করলে সেখানে বিভিন্ন ধরনের জটিলতা কমে যায়। এই অংশীদারি কারবারেরও কিছুটা সমস্যা রয়েছে বা সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতা দূর করার জন্য 1837 সালে সর্বপ্রথম ব্রিটেনের রানী
চার্টার্ড কোম্পানি আইন প্রবর্তন করেন এবং 1844 সালে ব্রিটিশ পার্লামেন্টে দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 পাশের মাধ্যমে কোম্পানি আইন প্রবর্তন করা হয়ে থাকে। আবার সমমনা অল্প আয়ের মানুষের দ্বারা কিভাবে তাদের জীবনযাত্রা বা আর্থিক অবস্থার উন্নয়ন করা যায় এবং সেখান থেকে একটা বৃহদায়তন কোম্পানি প্রতিষ্ঠিত করা যায়, এই লক্ষ্যে 1844 সালে গ্রেট ব্রিটেনে রুজভেল্ট সোসাইটি নামে একটি সর্বপ্রথম সমবায় সমিতি প্রতিষ্ঠা করা হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও রাষ্ট্রীয় ব্যবসা, তারপরে যৌথ হিন্দু পরিবার এবং ব্যবসায়ীদের বিভিন্ন জটিলতা বা সমস্যা নিরসন কল্পে ব্যবসায়ী জোট গঠন করা হয়ে থাকে। তাছাড়াও রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কারবার প্রতিষ্ঠিত হয়, যেমন সরকারি কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি এবং বিভাগীয় কোম্পানি। এখন আমরা মালিকানার ভিত্তিতে যে সমস্ত ব্যবসাগুলো প্রতিষ্ঠিত হয় বা পরিচালিত হয় সেগুলো আমরা একে একে আলোচনা করব। মালিকানার ভিত্তিতে যে ব্যবসা সংগঠনগুলো পরিচালিত হয়, প্রথমটা হলো দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন, আরেকটা হলো সরকার কেন্দ্রিক সংগঠন। এখন ব্যক্তিকেন্দ্রিক সংগঠনের মধ্যে কি আছে? এক মালিকানা সংগঠন, এক মালিকানা সংগঠন, অংশীদারি সংগঠন, যৌথ হিন্দু পরিবার, যৌথ উদ্যোগ ব্যবসা, যৌথ মূলধনী কোম্পানি, সমবায় সমিতি, ব্যবসায়ী জোট। তারপরে আসছে সরকার কেন্দ্রিক সংগঠন। সরকার কেন্দ্রিক সংগঠনে কি আছে? যে বিভাগীয় উদ্যোগ, সরকারি সংস্থা, সরকারি কোম্পানি, তাহলে আমরা কি জানলাম? যে মালিকানার ভিত্তিতে ব্যক্তিকেন্দ্রিক সংগঠন পরিচালিত হতে পারে, আবার সরকার কেন্দ্রিক সংগঠনও পরিচালিত হয়ে থাকে। প্রথম মালিকানার ভিত্তিতে যে সংগঠনটা, সেটা হলো এক মালিকানা সংগঠন। এক মালিকানা সংগঠন কি? সেটা হলো যে এক মালিকানা সংগঠন হলো যে সংগঠনের মালিক একজন, তিনি কোম্পানির প্রয়োজনীয় দায়িত্ব পালন করেন, কোম্পানি কারবারের জন্য মূলধন জোগাড় করেন, কারবারের ঝুঁকি বহন করেন এবং কারবারের যে মুনাফা হয়ে থাকে সেই মুনাফাও
সেই একক ব্যক্তি ভোগ করে থাকে। তাহলে এটাই হলো এক মালিকানা সংগঠন। এই এক মালিকানা সংগঠনের তেমন আইনগত গঠন করার ক্ষেত্রে তেমন আইনগত কোনো জটিলতা থাকে না। সে শুধুমাত্র সরকারের রেজিস্ট্রি খাতায় এটার নাম তালিকাভুক্ত করলেই এক মালিকানা কারবারের দায়িত্ব শেষ হয়ে যায়। আচ্ছা, তারপরে আসছে অংশীদারি সংগঠন। অংশীদারি সংগঠন বলতে আমরা কি বুঝি? যে এক মালিকানা কারবারের চাইতে একটু বৃহৎ আকারের সংগঠন পরিচালনার ক্ষেত্রে যেখানে কমপক্ষে সদস্য সংখ্যা 2 জন থাকবে এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন থাকবে, সেই কারবারগুলিকে বলা হয় অংশীদারি সংগঠন। তবে ব্যাংকিং অংশীদারি কারবারের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন হয়ে থাকে। অংশীদারি ব্যবসায় মূলত কিছু অংশীদার একত্রে মিলে একটা চুক্তির মাধ্যমে এই কারবারটা পরিচালনা করে থাকে। চুক্তিটা লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, আবার নিবন্ধিত হতে পারে। তবে যে কোনো কারবার পরিচালনার ক্ষেত্রে মৌখিক চুক্তিটা বাঞ্ছনীয় নয়, কারণ একটা কারবার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় যখন এই মৌখিক চুক্তি আর সেখানে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব ভূমিকা রাখতে পারে না। সেক্ষেত্রে চুক্তি অবশ্যই লিখিত হওয়া উচিত। আর যদি সেই চুক্তিটা নিবন্ধন করা হয় তাহলে সেই চুক্তিটা আইনগত কিছু সুবিধা ভোগ করার অধিকার রাখে। অংশীদারি চুক্তিটার যে বিভিন্ন ধরনের ঝামেলার সৃষ্টি হয় অংশীদারি কারবার পরিচালনার ক্ষেত্রে, সেই জন্য এই অসুবিধা দূর করার জন্য অংশীদারি ব্যবসা 1932 সালের আইন অনুযায়ী সেই কারবারটা পরিচালনা করলে সেই কারবারের জটিলতা কম দেখা দেয়। আচ্ছা, এখন আমরা জানবো যৌথ হিন্দু পরিবার। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী হিন্দু ধর্মের যারা তারা একত্রে বসবাস করতে পছন্দ করে বা করে থাকে এবং একত্রে তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকে। এখন এই ব্যবসা বাণিজ্য পরিচালনা করার ক্ষেত্রে যে মুনাফা হয় সেই মুনাফার অংশ উত্তরাধিকার সূত্রে ছেলের দায়িত্বে থাকে। বর্তমানে অবশ্য এই আইন বা এই ধারণার রীতিনীতির কিছুটা প্রবর্তন করা হয়েছে। যৌথ উদ্যোগে ব্যবসা বা যৌথ উদ্যোগ ব্যবসা। যৌথ উদ্যোগ বলতে আমরা কি বুঝি? যে মিলিতভাবে যে উদ্যোগটা গ্রহণ করা হয় সেটা। দেশি বিদেশি কোম্পানিগুলো একত্রে যে বাণিজ্য করার জন্য চিন্তা ভাবনা করে সেটাকেই বলা হয় যৌথ উদ্যোগে ব্যবসা। যৌথ উদ্যোগে ব্যবসা বাণিজ্য করলে সেখানে প্রচুর অর্থের সংস্থান হয়ে থাকে এবং সেই ব্যবসাটা খুব দ্রুত পরিচিতি লাভ করে এবং সেখান থেকে অনেক পরিমাণ মুনাফা অর্জন করা সম্ভব হয়ে থাকে এবং দেশের আর্থিক অবস্থার পরিবর্তন এবং শিল্পের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হয়ে থাকে। এটাকে বলা হয় যৌথ উদ্যোগে ব্যবসা। যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানি বলতে আমরা বৃহদায়তন একটা কারবারি প্রতিষ্ঠানকে বুঝে থাকি, যেখানে শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানির প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা সম্ভব হয় এবং একটি বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব হয়। যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে গেলে নিজেরা স্বইচ্ছায় একটা আইন অনুযায়ী সেই কোম্পানিটা পরিচালনা করার জন্য একত্রিত হয়ে থাকে এবং 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এই কারবারটা পরিচালিত হয়ে থাকে। যৌথ মূলধনী কোম্পানি দুই প্রকার হতে পারে, একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি পরিচালনা করতে গেলে তাদেরকে প্রথম দুইটা দলিল তৈরি করতে হয়, একটা হলো স্মারকলিপি আর একটা হলো পরিমেল নিয়মাবলী। তারপরে সেই কোম্পানি গঠন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেই কারবারটা যখন পুরোপুরিভাবে গঠন সংক্রান্ত
কার্য সম্পাদন করে ফেলে তখন জনগণকে শেয়ার ক্রয় করার জন্য আহ্বান জানানো হয় এবং এইভাবে যৌথ মূলধনী কোম্পানি মানে পাবলিক লিমিটেড কোম্পানি প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে থাকে। আর পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি তার শেয়ার বিক্রয়ের জন্য জনগণের কাছে শেয়ার ক্রয়ের আহ্বান জানাতে পারে না। প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে যারা পরিচালক আছেন বা সদস্যরা রয়েছেন তারা সেই কোম্পানির প্রয়োজনীয় মূলধন যোগান দিয়ে থাকে। যৌথ মূলধনী কোম্পানি হলো যারা সদস্য বা শেয়ার হোল্ডার তাদের দায় সীমিত থাকে এবং তারা সেই কারবার পরিচালনায় বিভিন্ন ধরনের ভূমিকা গ্রহণ করতে পারে এবং যারা পরিচালক হয় তারা সেই কোম্পানির শেয়ার হোল্ডারদের ভোটে নির্বাচিত হয়ে থাকে। এটা হলো যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানি যেহেতু অর্থের সংস্থান করা সহজ, সেজন্য বড় আকারের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যৌথ মূলধনী কোম্পানির আওতায়। সমবায় সমিতি, সমবায় সমিতিটা কি? সমবায় সমিতি হলো সম আয়ের সমমনা অল্প আয়ের যে ব্যক্তিরা তাদের আর্থিক অবস্থার উন্নয়ন কল্পে এবং দেশের বৃহদায়তন প্রতিষ্ঠা সৃষ্টির লক্ষ্যে যে কারবারটা পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করে তাকেই বলা হয় সমবায় সমিতি। সমবায় সমিতি হলো 2001 সালের আইন অনুযায়ী প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে থাকে। সমবায় সমিতির সদস্যরা মানে একটি মাত্র অংশ ক্রয় করে সেই কোম্পানির সদস্যপদ লাভ করতে পারে এবং তারা তাদের ভোটের মাধ্যমে সেই কোম্পানির পরিচালক নির্বাচিত হয়ে থাকে এবং যে পরিমাণ মুনাফা হয় সেটা 15% সঞ্চিত তহবিলে সংরক্ষণ রেখে বাকিটা সদস্যদের মধ্যে ভাগ করা হয়ে থাকে। এইভাবে যে সঞ্চিতটা সম্ভব হয় বা জমানো অর্থ জমে থাকে সেটা দিয়ে ধীরে ধীরে একটি বড় প্রতিষ্ঠান পরিচালনা করাও সম্ভব হয়ে থাকে। আচ্ছা, সমবায় সমিতি সর্বপ্রথম গ্রেট ব্রিটেনে মানে প্রতিষ্ঠিত হয়েছিল রুজভেল্ট সোসাইটি নামে একটি কোম্পানি এবং তারপরে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় সমবায় সমিতি প্রসারিত হতে থাকে। মানে সমবায় সমিতি হলো মানে সমমনা সম আয়ে নিম্ন যারা নিম্ন আর্থিক অবস্থা সম্পন্ন ব্যক্তিদের আর্থিক অবস্থার উন্নয়ন কল্পে এই সমিতিটা গঠিত হয়ে থাকে। এই সমিতিতে যেন কেউ তাদের আর্থিক ক্ষতি সাধন করতে না পারে বা টাকা পয়সা অপব্যবহার করতে না পারে সেজন্য সরকারেরও বিশেষ দৃষ্টি রয়েছে। তারপরে আসছে ব্যবসায় জোট। ব্যবসায় জোট হলো যে যারা ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তি মালিকানা ব্যবসা পরিচালনা করে তাদের কারবারের বিভিন্ন সমস্যা এবং আর্থিক মানে পরিচালনা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করবে বিভিন্ন ব্যবসায়ীরা একটি জোট গঠন করে, এটাকেই বলা হয় ব্যবসায় জোট। সেই জোটের মাধ্যমে তাদের কারবার সংক্রান্ত বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে এবং কোনো সমস্যার সৃষ্টি হলে সেই সমস্যাটা সমাধান করবে বিভিন্ন ধরনের ভূমিকা গ্রহণ করা হয়ে থাকে। এটাই হলো কারবার জোট বা ব্যবসায় জোট। এখন আমরা সরকার কেন্দ্রিক যে সংগঠনগুলো আছে সেগুলো আলোচনা করব। প্রথম হলো বিভাগীয় উদ্যোগ। কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ করে যে সংগঠনগুলো পরিচালনা করা হয়ে থাকে সেটাকে বলা হয় মানে বিভাগীয় উদ্যোগ। আচ্ছা, এরূপ সংগঠনগুলো কি হয় যে সরকারি মন্ত্রণালয়গুলো এরূপ সংগঠনের উদাহরণ। এই মন্ত্রণালয়গুলো সরকার কর্তৃক কর্মকর্তা অথবা মন্ত্রী দ্বারা পরিচালিত হয়ে থাকে এবং সরকার কর্তৃক নীতিমালা অনুযায়ী এই ধরনের সংগঠনগুলো পরিচালিত হয়ে থাকে। আচ্ছা,
তারপর আসছে সরকারি সংস্থা। এই সংগঠনটা সংসদে আইন পাশের মাধ্যমে গড়ে ওঠে এবং সরকারি রীতিনীতি অনুযায়ী এই সংস্থাগুলো পরিচালিত হয়ে থাকে। এবং এই সংস্থাগুলো কি কি, সেটা হলো সড়ক পরিবহন সংস্থা, বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা, এগুলো হলো এই সংগঠনের উদাহরণ। যেহেতু আইন পাশের মাধ্যমে এই সংস্থাগুলো বা সংগঠনগুলো গঠিত হয়ে থাকে, সেজন্য তাদের কর্মকাণ্ড বা তাদের বাৎসরিক প্রতিবেদন সেই সংসদে বা আইন সংসদে পাঠ করে শোনানো হয়ে থাকে। এবং কোনো ধরনের সমস্যা বা ত্রুটি দেখা দিলে সেই সরকারকে সেই বিষয়ে জবাবদিহি করতে হয়ে থাকে। এবং সরকারের নির্ধারিত রীতিনীতি অনুযায়ী সেই কারবারটা সেই সংগঠনটা পরিচালিত হয়ে থাকে। সরকারি কোম্পানি, সরকারি কোম্পানি হলো যে সরকার এবং ব্যক্তিগত উদ্যোগে যে কোম্পানি পরিচালিত হয়ে থাকে সেটাকে বলা হয় সরকারি কোম্পানি। এখানে সরকারের কিছু অংশ থাকে শেয়ার এবং বাকি অংশ থাকে ব্যক্তি মালিকানা। সরকারের বেশি যদি থাকে 51 ভাগ, সেক্ষেত্রেও ব্যক্তি মালিকানায় থাকে 49 ভাগ। তবে রীতিনীতি বা নিয়মকানুন সরকার নির্ধারিত যে নীতিমালা আছে সেই অনুযায়ী সেই কারবারগুলো বা কোম্পানিগুলো পরিচালিত হয়ে থাকে এবং লাভ লোকসানটাও সেইভাবেই বঞ্চিত হয়ে থাকে। তাহলে আমরা বিভিন্ন সংগঠন সম্পর্কে জানতে পারলাম। যে ব্যক্তিকেন্দ্রিক সংগঠনগুলো হলো এক মালিকানা সংগঠন, অংশীদারি সংগঠন, যৌথ হিন্দু পরিবার, যৌথ উদ্যোগে ব্যবসা, যৌথ মূলধনী কোম্পানি, সমবায় সমিতি, ব্যবসায়ী জোট। আর সরকার কেন্দ্রিক সংগঠনগুলো হচ্ছে বিভাগীয় উদ্যোগ, সরকারি সংস্থা, একটা হলো সরকারি কোম্পানি। তাহলে আমরা এখন আলোচনা করব এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য। ঠিক, এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য। এক মালিকানা কারবার বলতে আমরা কি বুঝি? যে এটা একটা প্রাচীন ব্যবসা সংগঠন। যখন মানুষের ব্যবসা পরিচালনার মতো সুযোগ সুবিধা তেমন ছিল না, তখন থেকে এক মালিকানা কারবারের সূত্রপাত। এক মালিকানা বলতে আমরা কি বুঝি? যে ব্যবসায়ের মালিক একজন এবং সেই ব্যবসায়ী সার্বিক ভূমিকা পালন করে থাকে পরিচালনার ক্ষেত্রে, প্রয়োজনীয় মূলধন জোগাড় দিয়ে থাকে, এই মূলধনের ঝুঁকি বহন করে থাকে এবং মুনাফাও ভোগ করে থাকে। সেটাই হলো এক মালিকানা ব্যবসা। তাহলে আমরা এখানে একটি উদ্দীপক করছি, তাহলে আমরা এটা সম্পর্কে আরেকটু স্পষ্ট ধারণা অর্জন করতে পারব। যেমন ইসলামপুরের জামাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ায় একটি রেস্টুরেন্ট স্থাপন করলেন। সামান্য কিছু মূলধন নিয়ে তিনি ব্যবসা গঠন ও পরিচালনা করছেন। ব্যবসা গঠনে তাকে কোনো আইনগত জটিলতা পোহাতে হয়নি। তবে তিনি সরকারের প্রচলিত আইন মেনে পৌরসভা থেকে একটি লাইসেন্স সংগ্রহ করেছেন। তিনি ব্যবসায়ে একাই মূলধন সরবরাহ করেছেন। জামাল সাহেব একাই ব্যবসা পরিচালনা করেন। ব্যবসায় সুষ্ঠু পরিচালনার সহায়তার জন্য তিনি 10 জন কর্মচারী নিয়োগ করেছেন। তাহলে আমরা এই উদ্দীপকে কি দেখলাম? যে একজন ব্যক্তি মালিক, যিনি জামাল সাহেব, তিনি কারবার একটা রেস্টুরেন্টের জন্য প্রয়োজনীয় মূলধন দিয়েছেন। তিনি রেস্টুরেন্টটা পরিচালনার জন্য 10 জন কর্মী নিয়োগ করেছেন। প্রয়োজনীয় তদারকি তিনিই করে থাকেন এবং পরিচালনার দায়িত্ব নিয়ে থাকেন। আর যেহেতু তিনি একটি ব্যবসা পরিচালনা করছেন, সেজন্য যে এলাকায় ব্যবসাটি প্রতিষ্ঠিত সেই এলাকার থেকে একটি সেই কোম্পানিটার জন্য একটা ট্রেড লাইসেন্স সংগ্রহ করা তার প্রয়োজন। সেজন্য তিনি একটা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করেছেন। এটাই হলো মোটামুটি এক মালিকানা কারবারের ভূমিকা বা কারবার গঠন করতে গেলে এই কাজগুলো করতে হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই উদ্দীপক থেকে কিন্তু আমরা কিছু বৈশিষ্ট্য খুঁজে পেলাম। প্রথম বৈশিষ্ট্যটা কি? সহজ গঠন প্রক্রিয়া। কারো কাছে যদি কিছু সামান্য টাকা থাকে, তাহলে সে
যদি চিন্তা ভাবনা করে যে আমি কালকে একটা চায়ের দোকান দিব, তাহলেই সে কিন্তু সেই কারবারটা গঠিত হয়ে যায়। অথবা আমি একটা মুদির দোকান দিব, তাহলেই কিন্তু সেই কারবারটা, অথবা এখন করোনার সময় আমি কিন্তু কিছু মাস্ক কিনে এখানে বিক্রয় করব, তাহলেই কিন্তু সেটা এক মালিকানা কারবার বলে বিবেচিত হবে। আচ্ছা, এখানে কোনো আইনের জটিলতা নেই, তবে যে এলাকায় যে কারবারটা পরিচালিত হবে সেই এলাকা থেকে একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে, অথবা তার দোকানের ব্যবসার নামটা সেই এলাকায় নিবন্ধন করিয়ে নিতে হবে। আচ্ছা, তাহলে যে কেউ সামান্য মূলধন নিয়ে এই কারবারটা পরিচালনা শুরু করে দিতে পারেন এই কারবারে। আচ্ছা, তারপরে আসছে একক মালিকানা। প্রথমটা হলো কি, সহজ গঠন প্রক্রিয়া, মানে গঠন প্রণালী, এটার কোনো জটিলতা ছিল না। তারপরে হলো একক মালিকানা। এই কারবারের মালিক একজন থাকে, তিনি একাই কারবারের সিদ্ধান্ত গ্রহণ করেন, পরিকল্পনা করেন এবং সেই মোতাবেক কার্য পরিচালনা করে থাকেন। এখন একজন ব্যক্তি তো সব কাজ একা করতে পারে না, কিন্তু তার তত্ত্বাবধানে সে কয়েকজন কর্মী সেখানে নিয়োগ দিতে পারেন এবং সেই অনুযায়ী তাদেরকে পরিচালনা সাহায্য সহযোগিতা করতে পারে, তবে এটা তার ক্ষমতার মধ্যে থাকতে হবে। মূলধন সরবরাহ। মূলধন সরবরাহ মানে এই কারবারটা পরিচালনা করতে গেলে যে পরিমাণ মূলধন লাগবে, সেই পরিমাণ মূলধন মালিককে একাই মানে সরবরাহ করতে হবে বা যোগান দিতে হবে। এখন তার কাছে যদি নগদ অর্থ থাকে, সেই অর্থ থেকে হতে পারে সে ব্যাংক লোন নিয়ে কারবারের মূলধন সরবরাহ করতে পারে, ধার দেনা করে হতে পারে, অথবা অতিরিক্ত সম্পদ যদি তার থাকে সেটা বিক্রি বা বন্ধকের মাধ্যমে প্রয়োজনীয় অর্থের যোগান তাকেই দিতে হবে। এটাই হলো এক মালিকানা কারবারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একক পরিচালনা। যেহেতু এই কারবারের বৈশিষ্ট্য কি, মালিক নিজেই এই কারবারটা পরিচালনা করবেন। এখন তিনি এই কারবারটা পরিচালনা করার জন্য যতটুকু যোগ্যতা দরকার, উনি যদি সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তিনি সঠিকভাবে এই কারবারটা পরিচালনা করতে পারবেন। এটাই হলো এক মালিকানা কারবারের আরেকটি বৈশিষ্ট্য, যে একক পরিচালনা, মালিককে এই কারবার পরিচালনার দায়িত্ব বহন করতে হবে। যদি সঠিক পরিচালনা করা সম্ভব হয়, তবে সেই প্রতিষ্ঠান মানে সেই কারবারটা তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর যদি পরিচালনায় ত্রুটি থাকে, তাহলে সেই কারবার তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তারপরে আসছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এটা এক মালিকানা কারবারের একটি বৈশিষ্ট্য হলো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। যেহেতু মালিক একা, কারবারের যদি কোনো সমস্যা দেখা দেয় বা মানে পরিবর্তন করার প্রয়োজন হয়, অথবা নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়, তাহলে মালিক একাই খুব তাৎক্ষণিক সেই সিদ্ধান্তটা গ্রহণ করে কারবারের সমস্যা সমাধান করতে পারবেন, অথবা কারবারের আয় বাড়াতে সাহায্য করতে পারবেন। তাহলে এক মালিকানা কারবারের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়ে থাকে, যেটা অংশীদারি বা যৌথ মূলধনী কারবারের পক্ষে কখনোই সম্ভব হয় না। তারপর আসছে অসীম দায়। এটা কারবারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ কারবারের মালিক একাই, তিনি কারবারের সমস্ত অর্থের যোগান দিয়ে থাকেন, আবার পরিচালনার দায়িত্ব বহন করে থাকেন। এই জন্য যদি কোনো কারণে লোকসান হয়, মালিককে একাই বহন করতে হয়। এই জন্য এই সমস্ত কারবারের দায় অসীম থাকে। আচ্ছা, একক ঝুঁকি। একক ঝুঁকি, ঝুঁকিটা কারবারের মালিককে একাই বহন করতে হয়ে থাকে। উনি যেমন একক মুনাফা ভোগ করে, আবার ঝুঁকিটাও মালিককে এককভাবেই বহন করতে হয়। ক্ষুদ্র আয়তন। এটা এক মালিকানা কারবারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ মালিকের যদি অনেক পয়সা থাকে, তাহলে তার পক্ষে বড় আকারের কারবার পরিচালনা করা সম্ভব হবে না, কারণ একক ব্যক্তির পক্ষে কখনোই নির্দিষ্ট আয়তনের বাইরে কারবার পরিচালনা করা সম্ভব হয় না। অনেক মূলধন থাকলেও সম্ভব না, অনেক টাকা উপার্জনের ইচ্ছা থাকলেও এটা সম্ভব হয় না। এই জন্যই এই সমস্ত দিকগুলো হলো এক মালিকানা কারবারের সীমাবদ্ধতা। আচ্ছা, তাহলে এই ধরনের এক মালিকানা সংগঠনগুলো একটু ছোট আকারের হয়ে থাকে, যে একক ব্যক্তি যেটুকু পর্যন্ত পরিচালনা করতে পারবে সেটুকুই হবে এক মালিকানা কারবারের আয়তন। তারপরে আসছে পৃথক সত্তাহীনতা। এই এক মালিকানা কারবারের আলাদা কোনো সত্তা নেই। মালিকের যে সত্তা, কারবারেরও একই সত্তা, কিন্তু যৌথ মূলধনী কোম্পানি কিন্তু সত্তা আলাদা।
হ্যাঁ, এখানে কারবারি সত্তার সাথে ব্যক্তিগত সত্তার কোনো মিল নাই, কিন্তু এক মালিকানা কারবারের ক্ষেত্রে মালিকানার সত্তাই হলো এক মালিকানা কারবারের সত্তা। তারপরে আসছে একক মুনাফা। এই কারবারে যা মুনাফা হবে মালিক একাই ভোগ করবে, এখানে আলাদা কোনো লোক এই মুনাফা ভোগ করার অধিকার রাখবে না। অনিশ্চিত স্থায়িত্ব, এই কারবারের স্থায়িত্বটা অনিশ্চিত থাকে, কারণ মালিক যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় তাহলে এই কারবারের স্থায়িত্ব ওখানেই শেষ। কারণ মালিক যদি অসুস্থ থাকে তাহলে তো সেই কারবারটা অন্য কেউ এখানে পরিচালনা করতে পারবে না। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে মালিক অসুস্থ হলেও তার ছেলে যদি থাকে তাহলে সেক্ষেত্রে সে কারবারের দেখাশোনার দায়িত্ব নিতে পারে। গোপনীয়তা, এক মালিকানা কারবারের পক্ষে গোপনীয়তা রক্ষা করা সম্ভব, যেহেতু এই কারবারের আলাদা কোনো পার্টনার নাই বা পরিচালনার কেউ দায়িত্ব থাকে না, যা ভিতরে ঘটবে সেটা মালিক একাই জানবে, যার জন্য এখান থেকে কোনো তথ্য ফাঁস হওয়ার কোনো সুযোগ থাকে না। গোপনীয়তা পুরোপুরি রক্ষা করা সম্ভব হয়। প্রত্যক্ষ সম্পর্ক, মালিকের সাথে কারবারের একটা প্রত্যক্ষ সম্পর্ক থাকে, কারণ মালিক নিজেই সেই কারবারটা দেখাশোনা করে, এখানে অন্য কোনো ব্যক্তি আসে না। সেজন্য মালিক কোম্পানিতে কি হচ্ছে, কারবারের ধরন কেমন, মানুষের এই পণ্যের প্রতি কেমন মনোভাব, সবকিছু মালিক জানতে পারে, বুঝতে পারে এবং সেই অনুযায়ী কারবার পরিচালনা বা সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়ে থাকে। নমনীয়তার সুযোগ, নমনীয়তার সুযোগ বলতে আমরা কি বুঝি, এই কোম্পানিকে মানে ছোট বড় করার যে একটা সুযোগ সেটা মালিকের আছে। এখন যদি মনে করে যে না, কারবারটাকে আমি আরেকটু বাড়াতে বা পরিচালনা করতে সক্ষম হব, এটা কোম্পানির মালিক করতে পারে। এই যে চিন্তা ভাবনা করার একটা বড় করার সুযোগ, এটাকেই বলা হয় নমনীয়তা। অথবা যদি উনি ভাবে আমি কারবারটা এত বড় আকারে পরিচালনা করা আমার জন্য বেশ চাপ হয়ে যাচ্ছে, তাহলে সে একটু ছোট আকারেরও কারবারটা পরিচালনা করতে পারে। অথবা আমি আজকে যে কারবারটা করছি, সামনের মাস থেকে আমি এই কারবারটা আর করব না, অন্য একটা নতুন কারবার করব, এটাও সে করতে সক্ষম। এটাকেই বলা হয় নমনীয়তার সুযোগ। হিসাব রক্ষণ, এই এক মালিকানা কারবারের যে হিসাব আছে, যে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা মুনাফা হলো, এই সব কিছু মালিক নিজেই করে থাকে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে হিসাবে কোনো ভুল ত্রুটি বা জটিলতা সৃষ্টি হয় না। প্রাচীনত্ব, আমরা আগেই জেনেছি যখন থেকে মানুষ নিজের অভাব বোধ করতে লাগলো অথবা এই অভাব পূরণের জন্য নিজেরা কিছু তৈরি করতে চেষ্টা করতে শুরু করলো, তখন থেকে কিন্তু এক মালিকানা কারবারে সূত্রপাত। কারণ আমি দ্রব্য বিনিময় প্রথার মাধ্যমে কিন্তু সকল সুবিধা সমান পাওয়া যেত না, তখন চিন্তা ভাবনা করে এক মালিকানা কারবারের দিকে মানুষ এগিয়ে গিয়েছে। তাহলে এটা হলো সবচাইতে প্রাচীনতম একটি ব্যবসা সংগঠন। তারপর হলো সার্বজনীনতা। সার্বজনীনতা বলতে কি বোঝে, যে স্বাধীনভাবে ব্যবসা গঠন ও নিয়ন্ত্রণ করা যায় বলে এটি সর্বাধিক জনপ্রিয় ব্যবসা সংগঠন হিসেবে পৃথিবীতে এখনো সমাদৃত। হ্যাঁ, যে এটা স্বাধীনভাবে কারবারটা যে কেউ পরিচালিত করতে পারে বলে এটা সব জায়গায় এটা এখনো সমাদৃত রয়েছে এবং সবাই এটাকে ভালোভাবে গ্রহণ করে থাকে। এই ধরনের কারবারে করতে গেলে কোনো ধরনের ঝামেলা পোহাতে হয় না, এই জন্য এই কারবারটা সকলের কাছে জনপ্রিয়। তারপরে আসছে সহজ বিলোপ। বিলোপ মানে কি, কোনো একটা কারবারকে বন্ধ করে দেওয়া। যে এক মালিকানা কারবার মালিক যদি চিন্তা ভাবনা করে যে আমি এই কারবারটা আর পরিচালনা করব না, আমি এখন অংশীদারি বা যৌথ মূলধনী কারবার গঠন করতে চাই, অথবা কারবারটা গুটিয়ে আমি বাকি জীবন আরাম করতে চাই, তাহলে সে তাৎক্ষণিক সিদ্ধান্তের মাধ্যমে এই কাজটা সম্পাদন করতে পারে। তার মানে হলো কি, যে এটা বন্ধ করে দেওয়া বা বিলোপ করে দেওয়া খুবই একটি সহজ পদ্ধতি, সহজ কাজ। তাহলে আমরা এই যে বৈশিষ্ট্যগুলো জানলাম, এগুলো সবগুলো এক মালিকানা কারবারের মধ্যে থাকতে হবে, তাই না? এর মধ্যে যদি কিছুর একটা পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে আর সেটা এক মালিকানা কারবার বলে পরিচালিত বা বিবেচিত হবে না। এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব। তাহলে আমরা এতক্ষণ কি করলাম, এক মালিকানা ব্যবসায়ের সংগঠন কারবারের যে বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে সেগুলো
জানতে পারলাম, এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য জানতে পারলাম। এই বৈশিষ্ট্যগুলো বা এক মালিকানা কারবারের সংজ্ঞা করে আমরা কি বুঝতে পারলাম যে অবশ্যই এই কারবারের গুরুত্ব রয়েছে। এক মালিকানা কারবার ছাড়া কিন্তু মানে দেশ পরিচালনা করা বা জনগণের অভাব মেটানো অনেক কঠিন। আচ্ছা, এক মালিকানা কারবার হলো অনেক পুরাতন একটি কারবার। যখন মানুষের মানে অভাব হয়েছিল তখন থেকে এক মালিকানা কারবারের সূত্রপাত। এখন এক মালিকানা কারবারের যে গুরুত্ব যে সমস্ত ক্ষেত্রে সেগুলো এখন আমরা আলোচনা করব। প্রথম হলো সহজ কর্মসংস্থান। সহজ এক মালিকানা কারবারের মাধ্যমে সহজে কর্মসংস্থান করার একটা সুযোগ হয়। কারো হাতে যদি কিছু অর্থ থাকে তাহলে সে অর্থ দিয়ে কিছু মানে কারবার পরিচালনা করে সে তার কর্মসংস্থানের একটা সুযোগ করে দিতে পারে। এটাই হলো এক মালিকানা কারবারের একটি গুরুত্বপূর্ণ দিক, যে আমার হাতে কিছু টাকা আছে, এখন আমি একটা চা তৈরি করে মানুষের কাছে বিক্রি করে আমি আমার প্রয়োজনটা মেটাবো। এটাই হলো এক মালিকানা কারবার, যে সহজে কাজ করার একটা সুযোগ পাওয়া যায়। তারপরটা হলো মূলধনের সঠিক ব্যবহার। মালিক যেহেতু নিজে কারবার পরিচালনা করে, সেই জন্য যে মূলধনটা তার কাজে লাগানো হয় সেটা সে সহজভাবে সঠিকভাবে ব্যবহার করতে চেষ্টা করে থাকে, যাতে এখান থেকে কোনো ধরনের লোকসান না হয় বা অপব্যবহার না হয়ে থাকে। সম্পদের সুষম বন্টন। আচ্ছা, স্বল্প আর্থিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এই কারবার পরিচালনা করে নিজেদের অবস্থা পরিবর্তন করতে পারে। হ্যাঁ, যার জন্য কি হয়, বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো একচেটিয়া বাজার দখল করতে পারে না, তাই না? যে যার অল্প আয় আছে সেও যদি কিছু কিছু করে তাহলে সেই সমস্ত ক্ষেত্রে বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে না বা মুনাফা ভোগ করতে পারে না। প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। হ্যাঁ, যে এলাকায় যে সম্পদটা বেশি হয় প্রাকৃতিকভাবে, সেই সমস্ত এলাকার লোকজন যদি ওই ধরনের কারবারগুলো পরিচালনা করে তাহলে সেই সম্পদগুলোর ব্যবহার করাও সম্ভব হয়, পাশাপাশি সেখান থেকে কিছু আয় করে মানুষের আর্থিক অবস্থারও পরিবর্তন করা সম্ভব হয়ে থাকে। কিন্তু একটা বৃহদায়তন প্রতিষ্ঠান ইচ্ছা করলেই যেন তেন এলাকায় বা যে কোনো অঞ্চলে প্রতিষ্ঠিত হতে পারে না, কিছু জটিলতা হয়, অথবা তার উৎপাদন ব্যয় বেড়ে যাবে, যেটা মানুষের ক্রয় সীমার বাইরে থাকবে। এই জন্য এক মালিকানা কারবার সেই প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আর্থিক অবস্থা পরিবর্তন করতে সক্ষম হয়ে থাকে। উদ্যোক্তা সৃষ্টি। এক মালিকানা কারবার যদি সুন্দরভাবে পরিচালনা করা যায় তাহলে সেখান থেকে যে আয় হয় সেটা দেখে অন্যান্য লোকরাও সেই কারবারের প্রতি আগ্রহ প্রকাশ করে এবং তখন সে নিজেও চেষ্টা করে কিভাবে সে এই ধরনের একটা কারবার করে নিজেকে স্বাবলম্বী করে তুলবে। আচ্ছা, মূলধন গঠন। যেহেতু এই এক মালিকানা ব্যবসাটা সামান্য মূলধন দিয়ে পরিচালনা করা সম্ভব, সেজন্য অল্প আয়ের মানুষ এই কারবারটা পরিচালনা করে সেখান থেকে আয় করে কিছু মূলধন তারা সংগ্রহ করতে পারে এবং বিভিন্ন জায়গায় সেটা বিনিয়োগ করে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারে। মাথাপিছু আয় বৃদ্ধি। ব্যবসায়ের সাথে নিজেদের জড়ানোর মাধ্যমে বিশ্বের প্রায় 85% মানুষ তাদের মাথাপিছু আয় বাড়াতে সক্ষম হয়েছে। পরিবর্তনের সামঞ্জস্যতা। পরিবর্তনের সামঞ্জস্যতাটা কি? মানুষের সময়ের সাথে তাল মিলিয়ে, রুচি এবং পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এই কারবারটা তার পণ্য উৎপাদনে পরিবর্তন করতে সক্ষম হয়। হ্যাঁ, কিন্তু একটা বৃহদায়তন কোম্পানির ক্ষেত্রে এই পরিবর্তনটা আনতে গেলে কিছু সমস্যা বা জটিলতার সৃষ্টি হয়, কিন্তু এক মালিকানা কারবারের পক্ষে এটা খুবই সহজ একটা ব্যাপার। এর জন্য পরিবর্তন বা রুচির সাথে সাথে বা প্রতিযোগিতার সাথে সাথে এই কোম্পানিগুলো তার পণ্যের পরিবর্তন আনতে সক্ষম। সরকারের রাজস্ব বৃদ্ধি। প্রতিটি মানুষ যদি এরকম এক মালিকানা কারবার অথবা বেকার লোকজন যদি কিছু আয় করে, সেখান থেকে সরকার রাজস্ব বৃদ্ধি করতে সক্ষম হয়, কারণ আয়ের উপর সরকার একটা ট্যাক্স নির্ধারণ করে থাকে। বৃহদায়তন শিল্পের প্রতিযোগিতা, বৃহদায়তন শিল্পের সহযোগিতা। এই এক মালিকানা ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের কাঁচামাল দিয়ে অথবা অর্ধ উৎপন্ন পণ্য দিয়ে
বড় বড় কোম্পানিগুলিকে মানে সাহায্য সহযোগিতা করে থাকে, যার জন্য বৃহদায়তন কোম্পানিগুলো কারবার পরিচালনা করতে সক্ষম হয়। আচ্ছা, জনসেবা, সেবাই হলো ব্যবসায়ীর ধর্ম। তাই কোটি কোটি মালিকানা এক মালিকানা ব্যবসা জনগণের কল্যাণে নিয়োজিত থেকে জনগণকে বিভিন্ন ধরনের সেবা দিতে পারে। আচ্ছা, ক্ষেত্রগত সুবিধা কি, এক মালিকানা এই ব্যবসা এমন সব ক্ষেত্রে পরিচালিত হতে পারে যেখানে বৃহদায়তন ব্যবসাগুলো সম্পূর্ণভাবে অচল। তারপর হলো বেকার সমস্যা হ্রাস। একটু আগে বললাম যে যারা এদেশে বেকার, তাদের কাছে যদি সামান্য কিছু অর্থ থাকে তাহলে এক মালিকানা কারবার গঠন করে বা পরিচালিত করে তাদের বেকারত্বটা তারা হ্রাস করতে সক্ষম হয়। অথবা যে ব্যক্তি এক মালিকানা কারবার প্রতিষ্ঠান করবে তার কোম্পানিতে কাজ করেও দেশের বেকারত্ব হ্রাস করা সম্ভব হয়। আচ্ছা, তারপরে আসছে মিতব্যয়িতা অর্জন। এক মালিকানা কারবার পরিচালনা করলে সেখানে মিতব্যয়িতা অর্জিত হয়ে থাকে, কারণ মালিক নিজেই কারবারটা প্রত্যক্ষভাবে পরিচালিত করে, যার জন্য সহজে কোনো কিছু ব্যয় করতে তারা চায় না। এর জন্য সেখান থেকে মিতব্যয়িতা অর্জন করা সম্ভব হয়ে থাকে। আচ্ছা, তাহলে কি হলো যে নির্ভেজাল, তারপরে অংশীদার মুক্ত স্বাধীন ব্যবসা হিসেবে বিশ্বে এক মালিকানা ব্যবসা আর্থিক সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে এক মালিকানা কারবারের যে ধরনগুলো কি, তারপরে এক মালিকানা কারবার কাকে বলে, এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য এবং এক মালিকানা কারবারের গুরুত্ব। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করে দিব। তবে প্রিয় শিক্ষার্থীরা, এক মালিকানা কারবারটা তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে, যাতে এখান থেকে যতগুলো সৃজনশীল প্রশ্ন এবং নৈর্ভিত্তিক প্রশ্ন আসে সবগুলো যাতে তোমরা সুন্দরভাবে উত্তর করতে পারো। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।